প্রথম কথা হলো যে আমি হেলথের কোনোভাবেই প্রাইভেট কোনো রুগী দেখার কোনো কিছু নাই। টেকনিক্যাল স্পেশালাইজ হসপিটাল ছাড়া কোনো অপারেশন, সমস্ত অপারেশন হবে মেডিকেল কলেজে, যেটা বাংলাদেশ জামাতে ইসলাম প্রপোজ করছিল প্রতিটা জেলায় মেডিকেল কলেজ করা। গণতন্ত্রকে তিনি হত্যা করলেন, অর্থাৎ একজন গণতান্ত্রিক আন্দোলনের নেতা, এবং আমার জানা মতে সারা পৃথিবীতে এই রকম জনপ্রিয়তা খুব কম লোক পেয়েছে। ভোট ও ভাতের অধিকার, এই যে তিনি আজকে বোধহয় বলছেন যে সাংবাদিকদের বিশেষ করে বলছেন, তার মানেটা কি? আমরা নির্ভয়ে একটা পরিবেশ চাই, মত প্রকাশ আবেদন করছি যাদের আত্মত্যাগে আমাদের স্বাধীন বাংলাদেশ 1971 সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় আর যুদ্ধসহ দেশের ইতিহাসে এযাবৎকাল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসলে এখানে নতুনত্ব কিছু নাই, এটা কিন্তু একেবারে রুটিন এবং গদ বাঁধা কথা। তবে এর মধ্যে নতুন যে বিষয়টা আছে সেটা হচ্ছে 71 মুক্তিযোদ্ধাদের শহীদদের সাধারণত আমরা স্মৃতিসৌধে গেলে শুধু তাদেরকেই তখন স্মরণ করি, কিন্তু মানে মুক্তিযুদ্ধের পর দীর্ঘ সময়ে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, এই গণতান্ত্রিক আন্দোলনে যে মানে যারা শহীদ হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের ব্যাপারটা কিন্তু ওই সময় আমরা সাধারণত স্মরণ করি না। তো এইটা কিন্তু একটা ভালো দিক যে আমাদের প্রধানমন্ত্রী, নবনিযুক্ত প্রধানমন্ত্রী, তিনি কিন্তু মানে শহীদ মিনারে যেয়ে তার প্রধানমন্ত্রিত্বের মেয়াদের শুরুতেই তিনি একই সঙ্গে 71-এর শহীদ এবং তারপরে 24-এর শহীদ, মাঝখানে বলছেন যে গণতান্ত্রিক আন্দোলনের 24-এর শহীদ এবং গণতান্ত্রিক আন্দোলনের সমস্ত শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন। তো এইটা আমি মনে করি এটা একটা সিগনিফিকেন্ট। তো এই হচ্ছে ঘটনা, এর বাইরে আর কিছু আমি দেখি না। শাহরিয়ার কবির, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে আপনাদের শুভেচ্ছা এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার এটাতে ইভেন্চুয়ালি সবাই দেখবেন, তো সেই কারণে এটা সালাম দেওয়ার একটা সুযোগ হয়ে গেল। মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে উনি যেটা লিখেছেন, আপনি যেটা কোট আনকোট করলেন, আমার কাছে কিন্তু এটা খুব ম্যাচিউর মনে হয়। এই কারণে ম্যাচিউর বলতেছি, এই দীর্ঘ 17 বছর পর উনি দেশে আসলেন, ইলেকশন হলো, আজকেই প্রথম মানে কালকে শপথ নেওয়ার পর আজকে প্রথম উনি স্মৃতিসৌধে গেলেন, এবং যেটা ভাই বললেন, স্মৃতিসৌধ জেনারেলি 71-কেই খালি স্মরণ করে করা হয়। উনি এখানে আমার কাছে মনে হলো ডক্টর মিলন থেকে শুরু করে মানে 90-এর গণ অভ্যুত্থান, তারপর থেকে 2001 থেকে লগি বৈঠা থেকে শুরু করে কাউকে উনি বাদ দিলেন না। তার মানে এই কথাটা একটা সিগনিফিকেন্ট আছে। সিগনিফিকেন্ট কি, আজকে দেশ এই জায়গায় এসছে, আমরা যে জুলাই সনদ এবং আজকে যে দ্বিতীয় বিপ্লবের কথা বলছি, সেটা একদিনে আসেনি, এবং উনি ওই জিনিসটাকেই ধারণ করে নিয়েই বলতেছেন বলে আমার মনে হয়েছে যে 71 থেকে যে জার্নি শুরু আজাদির, সেটা এখনও পরিপূর্ণ পায়নি। 24 থেকে আজকের এই নির্বাচনের মাধ্যমে আমাদের পথ চলাটা শুরু। সুতরাং আমি এটাকে সাধুবাদ জানাই, এবং তার এই কথাটাকে খালি সাধুবাদ না, তার একটা ম্যাচুরিটি, একটা দেশের প্রধানমন্ত্রী হিসাবে এতদিন উনি বেগম খালেদা জিয়ার সন্তান ছিলেন, আর আজ থেকে উনি যাই লিখবেন, মানে গতকাল থেকে যাই লিখবেন, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে সব কিছুকে অ্যাড্রেস করা হবে। তো আমরা সমালোচনা করলেও কিন্তু ওনাকে আরেকটা জিনিস বলি, এতদিন উনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, যখন প্রধানমন্ত্রী হয়ে গেছেন উনি কিন্তু এই বাংলাদেশের 16 কোটি জনগণের নেতা। কারণ প্রধানমন্ত্রী ডিনোটস যে হি ইজ দ্য লিডিং দ্য কান্ট্রি, সো তার প্রতিটা স্টেটমেন্টই হচ্ছে বাংলাদেশের স্টেটমেন্ট। সো সেই কারণে তার প্রতিটা জিনিস আর ওই বিএনপি কেন্দ্রিক খালি দেখার আর কোনো সুযোগ নাই। সো তার এই স্টেটমেন্টটা আমার কাছে আপনি বলছিলেন যে 71 পরিপূর্ণতা পায়নি বা হয়নি, কিভাবে পরিপূর্ণ হবে? গণতন্ত্র আজকে পর্যন্ত যেটা গণতন্ত্র, মানে আপনি যদি সিম্পল করে বলি, আমাদের ইনস্টিটিউশন হয় না। আজকে জুলাই সনদের কথাটা কেন আসলো? জুলাই সনদের কথাটা এই কারণে আসলো, আমি একটা জিনিস আপনাকে একটু শোনাতে চাই। না, আমি একটু আপনার কাছে জানতে চাই যে আর কি 71 পরিপূর্ণতা পায়নি, এর ব্যাখ্যাটা আপনি। 71 পরিপূর্ণতা কিভাবে পরিপূর্ণ হবে? পরিপূর্ণ হবে এই জুলাই সনদ বাস্তবায়নের মধ্যে দিয়ে।
এটা আপনি এক কথায় যদি আমাকে জিজ্ঞাসা করেন যে 71 থেকে যে জার্নি শুরু, সে জার্নি আজও গণতন্ত্র, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, সেরকম 71 আমাদের স্বাধীনতা হয়েছে, আমরা একটা পতাকা পাইছি, সেখান থেকে আজকে স্বাধীন সার্বভৌম একটা দেশে যেভাবে ইনস্টিটিউশন তৈরি হওয়া উচিত, যেভাবে জুলাই সনদের যেগুলো আছে মানুষের ভোট ও ভাতের অধিকার, এই যে তিনি আজকে বোধহয় বলছেন যে সাংবাদিকদের বিশেষ করে বলছেন, তার মানেটা কি? আমরা নির্ভয়ে একটা পরিবেশ চাই, মত প্রকাশের একটা স্বাধীনতা চাই, যেখানে আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো কি হবে। আমি ওই প্রসঙ্গে আসবো, আমি আবার একটু যেতে চাই মাহবুব আলম আপনার কাছে, যে সরকার 3টি অগ্রাধিকারের কথা বলেছেন, সরকারের 2জন মন্ত্রী সচিবালয় ব্রিফ করতে গিয়ে বলেছেন। আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথা বলি, তিনি বলেছেন সরকারের অগ্রাধিকার বিবেচনায় প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও সরবরাহ ঠিক রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং বিদ্যুৎ জ্বালানি খাতে গ্যাস বিদ্যুৎ যেন কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা, এগুলো হচ্ছে সরকারের অগ্রাধিকার। কারণ এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলছেন যে সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখাটা একটি বড় চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা পরিস্থিতি একই বিষয়ে তারা ব্যাখ্যা করেছেন। এটা কি খুব বড় চ্যালেঞ্জ সরকারের জন্য, এই সরকারের জন্য? আমি রমজানের আগের দিন দেশ পরিচালনার দায়িত্ব নেবার পর আমি এটাতে আসছি। তার আগে শাহরিয়ার ভাই যেটা বললেন সেটা হচ্ছে 71 পরিপূর্ণ হয় না, এবং এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়িত হলে যে আমাদের 71 আকাঙ্ক্ষা বা গণতন্ত্র পরিপূর্ণ লাভ করবে। আমি কিন্তু শাহরিয়ার ভাইয়ের সাথে একমত হতে পারছি না। কারণ 71 যে আমরা 71টা আমাদের ছিনতাই হয়ে যায় কার্যত। কারণ আমরা সবাই জানি 71 আমাদের বাংলাদেশের মানুষ 71 মুক্তিযুদ্ধ করেছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তার অর্থনৈতিক মুক্তির জন্যে। গণতন্ত্রও হয় নাই, অর্থনৈতিক মুক্তিও আসে নাই, এবং এই 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি। কাজেই যাত্রা শুরু থেকেই তো আমি বলতে পারি না যে আমার এইটার মধ্য দিয়ে আমরা পরিপূর্ণ গণতন্ত্র লাভ করব। কারণ গণতন্ত্র যদি হয় 5 বছর পর পর একটা ভোট, তাহলে হয়তো পেলাম, কিন্তু গণতন্ত্র তো 5 বছর পর পর একটা ভোট না। এটা ভাত কাপড়ের ব্যাপার, এটা গরিব মানুষের ব্যাপার, এটা শ্রমিকের ব্যাপার, কৃষকের ব্যাপার। অর্থাৎ এই মুক্তিযুদ্ধকে চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে আমি মনে করি না গণতন্ত্র একটা যাত্রা আমাদের 71 সংগ্রাম ধারাবাহিকতার আমরা সংগ্রামে আমরা এটা হবে কিভাবে চিন্তাই হলো 71 চিন্তা হয়ে গেছে মুক্তিযুদ্ধর একটা জায়গায় আমরা এখানে আসলাম। অর্থাৎ এই মুক্তিযুদ্ধকে চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে আমি মনে করি না একটা লং আমাদের সংগ্রাম করতে হবে। বিনা সংগ্রামে আমরা এটা হবে। হয়ে গেছে কিভাবে চিন্তাই হলো 71 চিন্তায় হয়ে গেছে। আপনি নিশ্চয়ই জানেন এবং আমাদের দেশবাসী জানে 71-এর যে আমাদের যে মুক্তিযুদ্ধের যে মৌলিক বিষয় ছিল ভাত কাপড় এবং বৈষম্য বিরুদ্ধে আন্দোলন। পশ্চিম পাকিস্তান আমাদের উপরে বৈষম্য করত বলে তার বিরুদ্ধে ছিল আন্দোলন। কিন্তু আমরা কি দেখলাম 71-এর পরে সেই সমাজ ব্যবস্থাই রয়ে গেল, বৈষম্যের কোনো অবসান হলো না। আবার যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করলাম 71-এর পরপরই দেখলাম যে প্রথম যে নির্বাচনটা 73 সালের নির্বাচন, সেটা কোনো নির্বাচন হলো না, সেটা হলো মিডিয়া কোণ নির্বাচন। আপনারা জানেন এবং সমগ্র দেশবাসী জানে সেই সময় জাসদের এক নেতা, তার নাম ছিল মেজর জলিল, তিনি 5টি সিটে রেডিও টেলিভিশনে অ্যানাউন্স হয়ে গেছে তিনি 5টি সিটে জয়লাভ করেছেন। ডক্টর আলিম আল রাজি, তিনি ন্যাপের নেতা, টাঙ্গাইল থেকে দাঁড়িয়েছিলেন, রেডিও টেলিভিশনে ঘোষণা হয়ে গেছে তিনি জয়লাভ করেছেন। ন্যাপের আর এক নেতা রাশেদ খান মেনন বরিশালে জয়লাভ করার পরে তিনি জনসভা করেছেন, পরাজিত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, তাকে মালা পরিয়েছেন এবং তিনি লঞ্চে করে ঢাকায় এসেছেন। ঢাকায় এসে শুনে তিনি পাশ করেন নাই। অর্থাৎ পরে টেলিভিশনে এগুলোকে এটাকে বলে মিডিয়া কু। ইভেন শুনলে অবাক হবে না, রাষ্ট্রীয় মিডিয়া তখন শুধু বিটিভি ছিল, তখন বিটিভি ছিল না, তখন বিটিভি ছিল। এবং শুনলে অবাক হবে না আজকের প্রজন্ম শুনলে যে খন্দকার মোস্তাক তার যে কেন্দ্রে তিনি হেলিকপ্টার দিয়ে নিয়ে আসেন, তিনি নিশ্চিতভাবে পরাজিত হবেন সেখানে। এই জন্যে তার ওই ভোট কেন্দ্রের ভোটগুলো অর্থাৎ ভোট বাক্স ব্যালট পেপারগুলো ঢাকায় নিয়ে এসে গুনে ঘোষণা করে হলো খন্দকার মোস্তাক হেলিকপ্টারে করে নিয়ে এসে। তা এই রকম অনিয়ম, তাই 71-এর মুক্তিযুদ্ধ যে গণতন্ত্রের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে হয়েছিল এবং 71-এর মুক্তিযুদ্ধের অন্যতম আকাঙ্ক্ষা ছিল শোষণমুক্ত সমাজতন্ত্র প্রতিষ্ঠা। আপনার 72-এর সংবিধানে সমাজতন্ত্র
4টি মৌলনীতির একটি নীতি হিসাবে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ হ্যাঁ অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু সমাজতন্ত্রের নামে আমাদের সাথে প্রতারণা করা হয়, পুরো দেশবাসীর সাথে প্রতারণা করা হয়, পুরো জাতির সাথে প্রতারণা করা হয়, সমাজতন্ত্রের নামে জাতীয়করণ করে লুটপাট করা হয়। এটা তো সমাজতন্ত্র না, অথচ আমাদেরকে এটা বলা হলো এটাই সমাজতন্ত্র। তো কাজেই 71-এর যে অসমাপ্ত মুক্তিযুদ্ধ, সেইটাকে যদি সমাপ্ত করতে হয়, আমরা যদি মনে করি আজকের যে সমাজ, আজকের যে সরকার মানে রাতারাতি আমরা হবে, এটা আমরা তা মনে করি সামনে না। 3টা সংবিধান আছে এই মুহূর্তে, শাহরিয়ার ভাই নিয়ে এসেছেন আমাদের জন্য। 3টা সংবিধানের সর্বশেষ যে সংবিধানের সংস্করণ যদি বলি, সেই সংবিধানে তো 71-এর যে আপনি 72-এর যে সংবিধানের কথা বলেন, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এখন তো শুধু গণতন্ত্র বাদে আর কিছুই নেই। কি বলবেন? আপনার হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমাদের যে 72-এর সংবিধানের যে মৌলনীতি, জাতীয়তাবাদ তো নাই। কারণ কোন জাতীয়তাবাদ? ওইখানে জাতীয়তাবাদ বলতে মিন করা হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ মূলত। কিন্তু এই বাঙালি অঞ্চলে 43টা ভাষাভাষী মানুষের বসবাস আছে। 43 না আরো বেশি, মানে সরকারি হিসাব 43টা বলে আর কি। এটা সরকারি হিসাবে হচ্ছে, এটা হচ্ছে খুবই বাজে হিসাব। কারণ বিভিন্ন গবেষণায় প্রকাশ্যে এসছে আমাদের এখানে 80টার উপরে জাতিগোষ্ঠীর বসবাস আছে। তাদের আচ্ছা, আমি যদি বিতর্ক বা তর্কের খাতিরে ধরে নিচ্ছি 80টা, হ্যাঁ, কিন্তু আপনি 72-এর যে সংবিধান, যেটি আপনি বলতেছেন যে যেখানে ছিনতাই হয়ে গেছে, 71 যেটি বলতেছেন, সেই সংবিধানের সাথে 24-এর সংবিধান কি এক হয়? 24-এ তো নতুন কোনো সংবিধান তৈরি যে হয় নাই। সংবিধানটি এখন না, এটা হচ্ছে 5th অ্যামেন্ডমেন্টের পরে, এটা তো আমাদের নতুন সংবিধান আসেনি তো এখন। 24-এ তো কোনো যেটি আসবে আর কি আপনার সামনে 24-এ তো এখন। কোনো নতুন সংবিধান তৈরি হয় যেখানে না। অনেকগুলো সংস্কার কথা বলা হয়েছে, সংস্কারগুলো যদি হয় তাহলে তো আপনার ওই 72-এর সংবিধান আর থাকছে না। নিশ্চয়ই থাকছে। 72-এর সংবিধানের সংশোধনী আসবে। কারণ আপনি যদি মনে করেন যে এই সংশোধনী আসলে 72-এর সংবিধান থাকলো না, তাহলে 5ম সংশোধনের পরও তো বলা যায় 72-এর সংবিধান থাকলো না। 4র্থ সংশোধনের পরে তো আমরা বলতে পারি 72-এর সংবিধান থাকলো না, আমার প্রশ্নটা বিষয়টা হচ্ছে যে আপনি যে 71-এর কথা বলছেন, যে 4 মূলনীতি, সেটি যদি সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এই 3টি যদি উঠে যায়, সেক্ষেত্রে কি 71-এর মৌলিক সংবিধান কি থাকছে কিনা? 71-এর মূল চেতনা অনুযায়ী 71-এর সংবিধানের মৌলিক যে চেতনা, স্পিডটা তো আগেই শেষ হয়ে গেছে, অনেক আগে। এটা নতুন করে না। যেমন সমাজতন্ত্রের বিষয়টা, এটা নাম আপনার একটা অক্ষর লিখে রাখলে 71-এর সংবিধানের সমতার কথা আছে, কোনো সমতা হয়েছে? কাজে 71-এর সংবিধানের যে মৌলিক যে বিষয়গুলো, কোনো কিছুই বাস্তবায়িত হয় না। আমি একটু শাহরিয়ার কবির আপনার বিশ্লেষণ শুনতে চাই এর সঙ্গে। আমি ভাইয়ের সাথে একমত। প্রথমে একটা এই জিনিস অ্যাড করি, সংগ্রামের শুরু, সংগ্রামের কোনো শেষ হয় না। সংগ্রামের শুরু আছে, শেষ নেই। সংগ্রাম জীবনের শেষ দিন পর্যন্ত চলবে। আর ভাইয়ের কিছু কথার সাথে আমি আবারও একমত বলছি। আমার ক্ষুদ্র জ্ঞান, ওই জন্য হয়তো এক্সপ্লেনটা করতে হয় না। আমি বলছি যে জুলাই সনদের মাধ্যমে একটা নতুন পদযাত্রা আমাদের শুরু হবে ইনশাল্লাহ। এখন ভাই যেটা বললেন সেখানে একটা জিনিস বলি, এই যে 73 সালে ইলেকশনের কথা বললেন, তো তার আগে একটা জিনিস বলি। এটা হচ্ছে 75 সালের সংবিধান। 4th অ্যামেন্ডমেন্ট করে যা করা হয়েছে, 72-এর সংবিধান তো অলরেডি, মোস্তাকের সংবিধান না, শেখ মুজিবুর রহমান 4th অ্যামেন্ডমেন্টের পরে, আচ্ছা, বাকশালের মাধ্যমে আওয়ামী লীগকে হত্যা করা হয়েছে, বাকশালের মাধ্যমে 72-এর সংবিধানকে হত্যা করা হয়েছে। তাহলে আপনি যদি হত্যার প্রশ্নে আসেন যে 72-এর সংবিধান, তাহলে 72-এর সংবিধান হত্যা করা হয়েছে 4th অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে, এবং সেটা কি বাকশালের মাধ্যমে আওয়ামী লীগকে হত্যা করছে। আওয়ামী লীগকে কে হত্যা করলেন? শেখ মুজিবুর রহমান সাহেব নিজে। দ্বিতীয় যে কথাটা বললেন, মহান মুক্তিযুদ্ধ আমার কাছে চিন্তায় 2 রকমভাবে। একটা চিন্তা হচ্ছে, দেখেন ডিসপ্যারিটি, বা যেটা ভাই বলতেছে, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান মিলে একটা পাকিস্তান, এবং এইভাবে কোনো জাতি রাষ্ট্র গঠন করার কোনো ইতিহাস আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে আমার মনে হয় যে ওই প্রথম দিনে একটা যোগ করা হয়েছে আমাদের সাথে। এটা হচ্ছে প্রথম দিনে এই জাতির সাথে যোগ করা হয়েছে। কেন এই কথাটা বললাম আপনারা জানেন কিনা, 1946 সালে কিন্তু স্বাধীন বাংলা আন্দোলন তৈরি করছিলেন কিন্তু হোসেন শহীদ সরওয়ার্দী ভাই, ভালো জানেন।
এবং ক্যাবিনেট মিশন প্ল্যানেও কিন্তু ছিল আমরা একটা গ অঞ্চল হব, এই বাংলা ভাষাভাষী আসাম বাংলা সব নিয়ে অবিভক্ত বাংলা, অবিভক্ত বাংলা, অবিভক্ত এবং সেটাই আমরা চেয়েছিলাম। এবং সেটা শোনার পরে কিন্তু জিন্না সাহেব তার পাকিস্তানের ছিঁড়ে ফেলে দিয়েছিলেন, আমরা হব স্টেটস, মানে হচ্ছে আমেরিকার যেরকম স্টেটস করছে সেরকম আমরা 3টা অঞ্চল মিলে। আজকের আলোচনায় ফিরি। না এটা আপনি যেহেতু বলছেন যে 71-এর, সেখানে বলতেছি আপনি যেভাবে সৃষ্টি করা হলো ভাই, আপনাকে বিকলঙ্গ করে সৃষ্টি করা হয়েছে 47 সালে, এবং বিকলঙ্গভাবে যখন করা হয়, আমরা প্রতিবন্ধী এটা না বলতে বলি স্পেশাল চাইল্ড, আমরা একটা স্পেশাল চাইল্ড হয়ে 47 সালে সৃষ্টি হয়েছি। এবং সেই স্পেশাল চাইল্ডটা কি কোনো স্পেশাল চাইল্ড না, স্পেশাল চাইল্ড হলে তাকে মোর টেক কেয়ার করতে হয়। সেই মোর টেক কেয়ারটা না করে আপনি তাকে করলেন কি, আরও ফেলে রাখলেন, অবহেলিত করে রাখলেন। আপনি দেখেন আমাদের সমাজে অনেক বাচ্চা যারা স্পেশাল চাইল্ড, বাবা মা তাদের দিকে যে সেটা ভালো করে, তার খাবার তার টেবিলে 2টা ডিম থাকে, আর যে স্পেশাল চাইল্ড তার টেবিলে অন্যভাবে নিন। এটা বাস্তবতা, সব জায়গায় সব ফ্যামিলিতে হয় তা না, একটা উদাহরণ হিসেবে নিচ্ছি। আমাদেরকেও কিন্তু সে বিমাতা সুলভ আচরণ করা হয়েছে। আজকে মুক্তিযুদ্ধের কথা যখন আমরা বলি, তখন এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একবার চিন্তা করতে হবে, যে জাতিটার সৃষ্টি হচ্ছে একটা বৈষম্যর মধ্যে দিয়ে, একটা অলিক একটা মিথ, যেটাকে প্লেটো বলছিলেন ইউটোপিয়া, সেই ইউটোপিয়ার মধ্যে দিয়ে সেখানে আমাদের বিচ্ছিন্নতা এটা অবশ্য ভাববে। আমরা বরং 25 বছর ছিলাম এটাই, কিন্তু সে বিচ্ছিন্নতা আমরা কিভাবে হলাম, আমরা আমাদের শক্তিতে হতে পারলাম, আমরা আবার নিজের পায়ে দাঁড়াতে পারলাম কি পারলাম। আমি একটু আজকের সরকারের বয়ানের দিকে আবার ফিরতে চাই। সেটি হচ্ছে সরকার যে প্রথম দিন তারা 3টি অগ্রাধিকারকে প্রায়োরিটি দিয়েছে, হ্যাঁ, সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? আমার কথা হচ্ছে, প্রথম জিনিস হচ্ছে দেখেন, সরকারের জন্য একটা লিটমাস টেস্ট হচ্ছে এই রমাদান। উনি ওই জন্য বলছেন কি, দেখেন যে সেহেরি, ইফতারি এবং তারাবির সময় যেন কারেন্ট না যায়, কারণ কারেন্টটা আমার পর্যাপ্ত নাই, এটা আপনাকে মনে রাখতে হবে। দ্বিতীয় আরেকটা জিনিস রাখতে হবে, টাকা নাই ভাই। আমি সবসময় বলছি, যে সরকারই এবারে আসুক, সেই সরকারের জন্যে যতখানি খুশি নিয়ে আসছে না, এই কয়েকদিন, 1 সপ্তাহ 1 মাস যাক, ওনারা টের পাবেন যে কত প্রকার কি। কারণ আপনি কোত্থেকে এগুলো করবেন, টাকা তো নাই ভাই, রিমিটেন্স ছাড়া। এবং গার্মেন্টসের যে অবস্থা, আপনি এটা দিয়ে সবাই আমরা খুব করলাম, আমাদের সর্ববৃহৎ বাজার হচ্ছে ইউরোপে। আমেরিকা থেকে তুলা নিয়ে এসে নিলে আমি আমেরিকায় দিব, ইউরোপালারা যদি আবার আমাকে বলে যে অমুক জায়গা থেকে তুলা নিয়ে আসতে হবে, তার মানে সরকারের সামনে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে টু মিটিগেট এক্সপেন্সটাকে কি কমাতে হবে, এবং সমস্ত জায়গায় তাকে সংস্কার করতে হবে। যেমন আপনি প্রথম দিন থেকেই দেখেন, নিয়োগ থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, পৃথিবীর কোনো রাষ্ট্র পুলিশ ছাড়া চলে না। তাহলে এই যে প্রায়োরিটিগুলো তাকে দিতে হবে। ওই যে প্রথমে 100 ডক্টর জাহেদ বলছে, আমি জানি না 100 ডেজের কোনো প্ল্যান আমরা পাইনি, আমরা এখনো পাইনি, দিবে, আর উনি বলছেন ওনার আছে, আমরা কোনো পেপার পত্রিকায় পাইনি। সো প্রায়োরিটাইজ করে ওনারা বলেছেন যে খুব দ্রুত শীঘ্রই হচ্ছে, খুবই ভালো কথা, আলহামদুলিল্লাহ। এটা হতে পারে যে হয়তো জাতির উদ্দেশ্যে যে আজকে রাত 9:30টায় ভাষণ দিবেন, সেখানেও দিতে পারেন। সো এই 180 দিনের প্ল্যানে তারা কি অগ্রাধিকার দিচ্ছে। এবং আর একটা জিনিস যেটা হলো, গতকালকের যে ব্লান্ডার, তারা যে জুলাই সনদের যে শপথটা নিলেন না, এই ব্লান্ডারের পরে তারা দেশটাকে আবার, যেখানে সবাই মিলে দেশ গড়ার কথা ছিল, এই ব্লান্ডারের পরে কতখানি সবাই মিলে এক জায়গায় নিয়ে সামনে এগোতে পারবো আমি জানি না। আমি সেজন্য আমি অপটিমিস্টিক হতে চাই, এবং নতুন সরকার প্রথম একটু দৃষ্টি আকর্ষণ করি, জুলাই সনদের কার্যক্রম স্থগিত চেয়ে একজন আইনজীবী আজকে রিট করেছেন, সেখানে নিশ্চয়ই বলা ইউনুস আলী আকন্দ, সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি এই রিটটি করেছেন। সেখানে তিনি বলেছেন যে জুলাই সনদের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি জনস্বার্থে রিটটি করেছেন, এবং এটি সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই সনদ 2025-এর কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। আপনাকে একটু বলে দিই, ইউনুস আলী আকন্দ সাহেব প্রথমে এই যে ইলেকশন হচ্ছে, এই ইলেকশন বন্ধ চাই রিট করছিলেন, সেই রিট আউটরাইট খারিজ হয়ে গেছে। সো একই জিনিসে আর একটা রিট হয় না, যেহেতু তিনি এই ইলেকশনের পূর্বেই এই ইলেকশন বাতিল চেয়ে এই একই রকম রিট করছেন, সেজন্য রেড জুডিকেটায় বার হয়ে এই রিটটাও চলবে না। আপনাকে এই উত্তরটা দিলাম। দ্বিতীয় কথা হলো, যদি উনি বলে যে না ভোট, এই ভোটই লিখে ধরে নেন আপনার কথা অনুযায়ী কোর্ট রুল দেয়, তাহলে পুরা ভোটটাকেই দিতে হবে। আপনি খালি গণভোট বলবেন হয়নি, আর পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টের 2টা ভোটই তো হয়েছে ইউনুস সরকারের সাথে, তাহলে আপনি ইউনুস সরকারের অধীনে যা কিছু হয়েছে সব অবৈধ করবেন না বৈধ করবেন, এই জায়গায় থাকতে হবে। যদি সব অবৈধ হয় সব অবৈধ, সব বৈধ হলে সব বৈধ,
এই জায়গাতে কোনো রকম ভাগ করার কোনো সুযোগ নাই, এবং ভাগ করলে, জাতি ভাগ করলে বেনিফিট আমি আপনি না, আমরাই সাফার করবো। এই যে ভাই যেটা বললো জার্নি শুরু হয়েছে, এই জার্নিটাকে, এবং আমার কাছে সবসময় আমি মনে রাখি যে রাস্তায় নামার সময় না, বহুবার রাস্তায় নামা। মাহবুব আলম, আপনি এই রিটকে কীভাবে দেখেন? আমি মনে করি এইটা হচ্ছে একটা সস্তা জনপ্রিয়তার জন্য, অথবা এর পিছনে একটি গভীর ষড়যন্ত্র থাকতে পারে, দূরদর্শী থাকতে পারে। তবে আমার প্রাথমিকভাবে ধারণা, কারণ এই ভদ্রলোক আগেও রিট করেছে, তো এইরকম রিট করার একটা প্রবণতা আছে যে সংবাদপত্রে, বিশেষ করে দৈনিক পত্রিকায় নামধাম আসে, তো এটা সস্তা জনপ্রিয়তা থেকে। তবে এটা খুব বিপজ্জনক, এই ধরনের ব্যাপারগুলো রাষ্ট্রীয় বিষয় নিয়ে, সাংবিধানিক বিষয় নিয়ে, মানে রাজনীতিকে কোর্টের বারান্দায় বারবার কেন নিয়ে যাবে? এটা তো রাজনীতিকে আওয়ামী লীগের সময় নিয়ে গেছে। হ্যাঁ, এই যে কোর্টে হাজির করা, এই প্রবণতাগুলো বন্ধ করতে হবে। তাছাড়া যে স্যার ঠিকই বললেন যে তাহলে তো সব কিছুই অবৈধ হয়ে যাবে, আজকের এই মানে সংসদ সব কিছু, যেটা আমরা একটা নবযাত্রা শুরু হয়েছে গণতন্ত্রের, এই নবযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্যে এটা এক ধরনের মানে হটকারিতা, এটা পাগলামি। এই ধরনের পাগলামি যাতে না হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে তারেক রহমানের সামনে স্টেটসম্যান হওয়ার সুযোগ এসেছে, এইটা তো ধরেন সুযোগ তো আমাদের এখানে স্টেটসম্যান হওয়ার সুযোগ তো অনেকের সামনে এসেছিল। সবচেয়ে বড় সুযোগ যিনি পেয়েছিলেন তিনি হলেন শেখ মুজিবুর রহমান। এই প্রসঙ্গে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের একটি কথা আছে, তিনি তার একটি লেখায় লিখেছিলেন যে ইতিহাসে শেখ সাহেবের স্টুডেন্টস হইবার একটা সুযোগ দিছিল, তিনি এইটা কামে লাগাইবার পারলেন না। হ্যাঁ, তিনি পারেন নাই, কারণ তিনি পারেন না এই জন্যে যে আপনি জানেন তিনি সারা জীবন আরেকটু মনে করিয়ে দিই, তিনি আরো বলেছেন শেখ মুজিবুর রহমান রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে দিকপাল নেতার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন, দল ভেঙে পড়লো ভেতর থেকে বাইরে থেকেও, মানুষ হতাশায় নিমজ্জিত হলেন, একটার পর একটা অঘটন ঘটতে থাকলো, পরিণতি ঘটলো ৭৫-এর ভয়াবহ ১৫ আগস্ট। একমত আমি, কারণ শেখ মুজিবুর রহমান তার সারা জীবন লড়াই করেছেন গণতন্ত্রের জন্যে। তা গণতন্ত্রের জন্য লড়াই করে যখন বাংলাদেশ হলো, তিনি তো গণতান্ত্রিকভাবে বাংলাদেশকে পরিচালনা করবেন এইটা তো আমরা আশা করেছিলাম। কিন্তু তিনি কি করলেন যে ৩০০ আসনের ২৯৭টি নিয়ে নিলেন। এবং আমি এটা নিশ্চিত করে জানি, শেখ মুজিবুর রহমান নিজেই বলেছিলেন এই নির্বাচন হওয়ার অন্তত মাসখানিক আগে তিনি বলেছিলেন একজন নেতাকে যে ২৯৭টা মানে ৭টা বাইরে। তো এক বিরোধী দলের নেতাকে তখন তিনি মানে বলেছিলেন যে তোরা তো জানেন তো শেখ মুজিবুর মানে তুই তোকারি সংস্কৃতিতে বিশ্বাস করত, তিনি তো ভদ্রচিত আচরণ করতেন না মানুষের সাথে। তিনি বলেছিলেন যে তোরা তো ৭টা আসন পাবি বিরোধী দল সবাই মিলে, অর্থাৎ নির্বাচনের ফলাফল তিনি আগেই নির্ধারণ করে রেখেছিলেন। এবং দেখা গেল সত্যি নির্বাচনের পরে বিরোধী দল ৭টা পেল। তো গণতন্ত্রকে তিনি হত্যা করলেন, অর্থাৎ একজন গণতান্ত্রিক আন্দোলনের নেতা। এবং আমার জানা মতে সারা পৃথিবীতে এই রকম জনপ্রিয়তা খুব কম লোক পেয়েছে। ওই তুরস্কের কামাল পাশা এত জনপ্রিয়তা পায় নাই। তো এত জনপ্রিয়তা পেয়েছে, তার জন্য মানুষ নামাজ রেখেছে, দোয়া করেছে, কিন্তু সেই জনপ্রিয় নেতা জনপ্রিয়তা হারালেন, তিনি স্টেটসম্যান হওয়ার সুযোগটা বঞ্চিত হলো তার। একইভাবে আজকে যদি বলেন মাঝখানে অনেক স্ট্রাগল গেছে, আজকে তারেক রহমানের সামনে যদি বলেন সেই সুযোগটা এসছে, হ্যাঁ ডেফিনেটলি এসছে। কারণ একটা দীর্ঘ লড়াইয়ের, তারেক রহমানের তো একটা দীর্ঘ লড়াই আছে, তার নিজেও হচ্ছে নির্যাতনের শিকার। আর মানে দীর্ঘদিন প্রবাসে থেকে তিনি বাংলাদেশকে একটা হয় কি দেশে থেকে একরকম দেখা, আবার বাইরে থেকে যখন দেশটা তখন বড় ক্যামেরায় দেখা যায়। তিনি তো দেশটাকে দেখেছেন এবং পশ্চিমা জগতে তিনি অনেক দিন বসবাস করেছেন। কাজে সব কিছু মিলায়ে তিনি যদি মানে বাংলাদেশের যারা মানে কি বলে অসৎ, দুর্নীতিবাজ, তারপরে কি বলে ঋণ খেলাপি, এই সমস্ত বিষয়গুলোকে তিনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে তিনি যদি সত্যিকার অর্থেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কিন্তু ২০ বছর লাগে না, একটা দেশে উন্নয়নের জন্য কিন্তু ৫০ বছর লাগে না। কেন আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী দেশ সিঙ্গাপুর বেশি দিনে কিন্তু উন্নয়ন করে নাই। কাতার একটা গরিব নিঃস্ব বুভুক্ষ দেশ ছিল, আমাদের পরে স্বাধীন হয়েছে, তারা কত ধনী হয়েছে।
একটা উন্নয়নের জন্য বেশি সময় লাগে না। সোভিয়েত ইউনিয়নে স্ট্যালিন মাত্র 10 বছরের মধ্যে বিশাল উন্নয়ন করেছিল, এটা আমার কথা না। রবীন্দ্রনাথ তার রাশিয়ার চিঠি বইতে বলেছেন, তিনি ওইখানে যে বলেছেন যে শিক্ষার ক্ষেত্রে যে উন্নয়ন, আমি যদি রাশিয়ায় না আসতাম আমার তীর্থ দর্শন অসমাপ্ত আবার থাকতো। আসবে আপনার কাছে শাহরিয়ার কবির। তারেক রহমানকে এই সুযোগ গ্রহণ করতে পারবেন? স্টেটমেন্টসের প্রথমে একটু বলে নিই, আব্দুর রাজ্জাক স্যার, আল্লাহ ওনাকে জানেন, আপনি কি জানেন কিনা জানি না, উনি একমাত্র পৃথিবীর লিজেন্ড লাস্কি, যে সেই লাস্কির হচ্ছে ছাত্র ছিলেন উনি, এবং সোয়াসে। আমার ভাইয়ের সাথে একটু অ্যাড করি, আপনাদের সবার হয়তো আমার এখনকার জেনারেশন দেখছে কিনা, আবার তোরা মানুষ হয় ছবিটা দেখার কথা বলবো, জহির রায়হানের খান আতাউর রহমান, sorry, খান আতাউর রহমান। এবং এই ছবিটা রিলিজ হয়েছিল কিন্তু 1973 সালের ডিসেম্বর মাসে। আমি কেন এই কথাটা বললাম, এটা কলেজের প্রিন্সিপাল মুক্তিযোদ্ধাদেরকে, তাদের মধ্যে কি ফ্রাস্ট্রেশন, একটা স্বাধীন দেশে মুক্তিযোদ্ধাদের ফ্রাস্ট্রেশন এবং জিনিসপাতির কি অবস্থা, আবার তোরা মানুষও দেখলে, এবং আমি জানি ভাই ভালো জানবে, সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা হত্যা হয়েছে আপনি কি জানেন, যে এই 72 থেকে 75 পর্যন্ত, অবশ্যই 72 থেকে 75 পর্যন্ত সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা হত্যা হয়েছে। এই যে ভাইদার কথা বললেন যে 5টা সিটে মেজর জলিল সাহেবকে প্রথম অ্যারেস্ট করা হলো ডিসেম্বর মাসে 1971 সালে। বঙ্গবন্ধু এসে কি তার কোনো প্রতিবাদ করছেন? শেখ মুজিবুর এই স্টেটমেন্টসের কথা কেন? আপনার একটু আগে আপনাকে বললাম না যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের, উনি আর বিএনপির নাই, এটা যদি ধারণ করতে না পারেন তাহলে স্টেটমেন্ট হতে পারবেন না। শেখ মুজিবুর রহমান এই জায়গাতে ফেল করছেন। শেখ মুজিবুর রহমান শেখ মনিদের পাল্লায় পড়ে দেশ উচ্ছেন্নে চলে গেছে, সে তখনও ভেবে নিছে যে আমি হচ্ছে ওই আওয়ামী লীগের নেতা, আমি সেই আওয়ামী লীগের নেতা। সে যে স্টেটসম্যান মানে কি, সমস্ত মানুষের হৃদয়ে, যেটা জিয়াউর রহমান পাচ্ছিলেন, জিয়াউর রহমানের 3 বছরের শাসনকালের বেনিফিট আজও তারেক রহমান পেয়ে যাচ্ছেন। কেন এটা পাইছেন? কারণ আপনাকে হৃদয়ে জায়গা করতে হবে। আমি কেন এক অনুষ্ঠানে বলছিলাম, শেখ মুজিবুরকে বঙ্গবন্ধু কেন, যত উপাধি আছে সেই উপাধি কেড়ে নিল কেন? আজকে আমার আপনার মতো লোক, আমাদের জন্মই হয়নি 71 সালে, আমরা কেন বঙ্গবন্ধু উপাধি দিতে চাচ্ছি না? কেন বলছেন উনি বঙ্গবন্ধু হতে পারে? যখন ইতিহাসটা পড়া হচ্ছে, আমার মুক্তিযোদ্ধা, আমার চাচাদেরকে, আমার বাবাকে এই রক্ষী বাহিনী ধরে নিয়ে চলে গেছে, আমার বাবা মুক্তিযোদ্ধা। আমি তাহলে এই সন্তান যখন এটা জানবো, আমাকে, আমার বোনকে আমার মা ভাতের ফ্যান খাওয়াইছে জানেন, এদের বলতে চাইছিলাম না, আমরা এক ভাই এক বোন, আমাদের অবস্থা অনেক অবস্থাশালী লোক, কিন্তু 74-এর সময় আমার ছোট বোনটা এখনো বলে যে আমার কেন ভাইয়া সেই সময় দুধ পাইলে আমি কেন পাইলাম না। সো এই কথাগুলো যখন মাথায় ঢুকবে, তখন কি আর আপনি শেখ মুজিবুরকে ওই জায়গাতে দিতে পারবেন? ধরেন একটা লোকের বর্ণাঢ্য অনেক কৃতিত্ব থাকবে, কিন্তু একটা জিনিসে যথেষ্ট, তার সব কিছুকে শেষ করে। না, তার চেয়ে তো বড় কথা, কত বড় মিথ্যাচার করেছে। দেশে দুর্ভিক্ষ হচ্ছে, হাজার হাজার লাখ লাখ লোক মারা যাচ্ছে, পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন দেশে কোনো দুর্ভিক্ষ নাই। না, তার চেয়ে বড় কথা, একটা মানুষ অমানুষ হলে তার সন্তানের বিয়েতে ওইরকম জাঁকজমকপূর্ণ করে দেওয়া সম্ভব কোনো মনুষ্যত্ব থাকলে? যখন দেশে আপনাকে বলি কাফনের কাপড় নাই, ঠেলা গেতে, এটাও আপনাদের শর্ট ফিল্ম আছে যে নিয়ে যাচ্ছে, ঢাকায় সাংবাদিকরা আছে, কাক পর্যন্ত খাচ্ছে লাশ, তখন কি আমি জাতির নেতা হলে আমার ছেলেদের বিয়ে ওইভাবে জাঁকজমকপূর্ণভাবে দিব? 10,000 লোককে দাওয়াত করে মাথায় সোনার মুকুট দিয়ে, এটার পরে কি আর বঙ্গবন্ধু বলা যায় কাউকে? সো আমরা বলছি যে জনাব তারেক রহমানের হাতে সেই সুযোগটা আসছে, উনি জুলাইকে ধারণ করুক, সামনে এগিয়ে যাক, 16 কোটি মানুষ কি চায় সেটা জানুক। আমাদেরকে রাতারাতি সিঙ্গাপুর হতে হবে না, ওয়াশিংটন হতে হবে না। দুর্নীতিটা প্রথম দিনে তারেক রহমান একটি নির্দেশনা দিয়েছেন, তিনি তা বলেছেন যে তার গাড়ি বহরে থাকা কারণে যেন ট্রাফিক সিগন্যাল না হয়, রাস্তায় পুলিশ যেন দাঁড়িয়ে না থাকে। অর্থাৎ আগে আমরা যেই ধরনের প্রধানমন্ত্রীর প্রোটোকলগুলো দেখেছি, তিনি এগুলো অ্যাভয়েড করতে বলছেন। হয়নি, আজকে 4 ঘন্টা আড়িটার রাস্তা বন্ধ ছিল, আজকে তিনি এই নির্দেশনাগুলি দিয়েছেন। এটাই হতে হবে। আপনি একটা জিনিস বোঝেন যে আপনি কি জন্য আলাদা প্রজাতির হয়ে যাচ্ছেন। তিনি সরকারি গাড়িতে চলবেন না, তার গাড়ি নিজেরই বুলেট প্রুফ গাড়ি, তার সরকারি গাড়ি দরকার নাই, তার সরকারি গাড়িতে তার গাড়ি অনেক ভালো। সো এটা কোনো কথা না। এটা সে যদি বলে এই যে যেটা বলছেন উনি, এমপিরা গাড়ি নিবেন, পাবে না এবং প্লট পাবে না, আলহামদুলিল্লাহ, কিন্তু তাকে এখন মেকশিওর করতে হবে, এই দুর্নীতির মূল উৎপাটন করতে হবে, জুলাই সনদ সাইন 180 দিনের মধ্যে কার্যকর করতে হবে। এটা করলে হি বিকাম এ স্টেটসম্যান। আমি একমত এটার সাথে। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। জহিরুদ্দিন স্বপন বলেছেন, আমি মাহবুব আলম আপনাকে দিয়ে শুরু করতে চাই, বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে
এটা তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন। এই কথা কি কথাই থাকবে নাকি বাস্তব কোনো রূপ দেখবো আমরা? আসলে এইরকম কথা তো আমরা অতীতেও শুনেছি। সাগররত্নী হত্যার বিচার কিন্তু অন্তর্বর্তী সরকারও করেনি, আজ পর্যন্ত চার্জশিটই হয়নি। আপনি আছেন আসলে জহিরুদ্দিন স্বপন তার আকাঙ্ক্ষা থেকে বলেছেন। আইন উপদেষ্টা ছিলেন, এত কান্নাকাটি করেছিলেন সাগররত্নীকে নিয়ে। ওই প্রসঙ্গে ভাই শেষ করুক, তারপর আসতেছি। আসলে জহিরুদ্দিন স্বপন তার নিজের আকাঙ্ক্ষার কথা বলেছেন। এখন তিনি দায়িত্ব পেয়েছেন এই তথ্য মন্ত্রণালয়ের। এখন মন্ত্রণালয়ের তো কিছু বিষয় থাকেই, কিন্তু এইখানে বড় বিপদ হচ্ছে ভয়মুক্ত পরিবেশে যে মানে সাংবাদিকতা করা। আমি নিজে তো সাংবাদিকতা করি। ভয়মুক্ত পরিবেশ নির্ভর করে সেই সময় মানে সরকার যে থাকে তার উপরে নির্ভর করে। যেমন এই যে তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু ভয়মুক্ত পরিবেশে কিন্তু মানুষ সাংবাদিকতা করেছে। এমনকি মানে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকারের যে প্রধান, তাকে নিয়েও যা ইচ্ছে তাই বলেছে। তো এইটা নির্ভর করবে, এটা প্রমাণ করতে হবে বিএনপি সরকারকেই প্রমাণ করতে হবে। তিনি তথ্যমন্ত্রী আছেন, তার সরকারকেই প্রমাণ করতে হবে যে ভয়মুক্ত পরিবেশে সাংবাদিকতা করা যাবে কি যাবে না। আবার সাংবাদিকদের মধ্যে একটা বিষয় আছে, সাংবাদিকদের মধ্যে আগে থেকে কিছু চাটুকার তৈরি হয়ে আছে, যেটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই যে সংবাদ সম্মেলনগুলো করেছেন, সেইখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করতে যে সেই শেখ হাসিনার মতো করে তেল দেওয়ার চেষ্টা করেছেন। তিনি স্টেট বলেছেন যে না, আপনার প্রশ্নটা কি বলেন। তো এই ধারাবাহিকতা যদি প্রধানমন্ত্রী তারেক রহমান অব্যাহত রাখেন, তাহলে আমার মনে হয় ভয়মুক্ত পরিবেশে একটা ন্যূনতম ভয়মুক্ত, আমি পুরো মানে তৃতীয় বিশ্বের দেশে একেবারে ভয়মুক্ত হওয়া যায় না, এটা যে যাই বলুক, এটা ইউরোপ না। তো কাজে একটা ন্যূনতম ভয়মুক্ত পরিবেশ যদি আমরা পাই, তাহলে সাংবাদিকতার একটা জায়গা আমরা মানে অন্তত করতে পারবো। তিনি জহিরুদ্দিন স্বপন আরেকটি বলেছেন যে প্রধানমন্ত্রী কিছু পরিকল্পনা গণমাধ্যমের স্বাধীনতা দেওয়ার জন্য এবং করেছেন, এবং সেটি যদি হলে একটি ভয়মুক্ত তার মানে তারেক রহমানেরও একটি পরিকল্পনা আছে যে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে। তবে গণমাধ্যমের স্বাধীনতা তো নির্ভর করে কার স্বাধীনতা, সাংবাদিকের স্বাধীনতা না সংবাদপত্র মালিকের স্বাধীনতা? এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে। আসলে গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হলে সাংবাদিকদের আর্থিক অবস্থার নিশ্চয়তা দিতে হবে, তার বেতনের নিশ্চয়তা দিতে হবে। কারণ আপনি জানেন, পুরো দেশবাসীই জানে যে আমাদের এখানে যে ওয়েস্ট বোর্ডটা আছে, এই ওয়েস্ট বোর্ডটা অধিকাংশ সংবাদপত্র এই ওয়েস্ট বোর্ডটা মানে না, এবং বিপুল সংখ্যক সংবাদপত্র প্রতারণা করে তারা মানে এর সাথে আবার সাংবাদিক নেতারাও যুক্ত থাকে, তারা প্রতারণা করে। যার ফলে যেটা হয়েছে যে সাংবাদিকরা মানে এমন একটা অবস্থা, এমনও সাংবাদিক আছে আয়া বুয়ার চাইতেও কম বেতন পায় সংবাদপত্রে। তাহলে ওদের দিয়ে তো সাংবাদিকতা হবে না। সাংবাদিকদের আর্থিক অবস্থার উন্নয়ন করার জন্য আমি মনে করি যে মানে নতুন তথ্যমন্ত্রী যে তিনি যদি ওয়েস্ট বোর্ডের ব্যাপারটা নজর দেন এবং এটা বাস্তবায়নের উপরে জোর দেন, তাহলেই সংবাদপত্র স্বাধীনভাবে গড়ে উঠবে। এবং এখানে মালিকদের স্বাধীনতা না সংবাদপত্রের স্বাধীনতা নাকি সাংবাদিকদের স্বাধীনতা, এখানে একটা বড় বিষয় আছে, এটা আলাপ আলোচনার বিষয় আছে। তৃতীয় বিশ্বের দেশে মালিকরা এক ধরনের স্বাধীনতা ভোগ করে, সাংবাদিকরা এক ধরনের স্বাধীনতা ভোগ করে। তো এই বিষয়গুলো আমার মনে হয় আলোচনার বিষয়, এটা রাতারাতি এর সমাধান কিন্তু রাতারাতি নাই। দেখেন, জহিরুদ্দিন স্বপন ভাইকে আমি চিনি বহু আগে থেকে। উনি ছাত্রমৈত্রীর সভাপতি ছিলেন, উনি যখন সভাপতি ছিলেন তখন নুরুল ইসলাম বকুল ছিলেন সাধারণ সম্পাদক, এবং স্বপন ভাই লেফটিস্ট ঘরানার থেকে ছাত্রমৈত্রী থেকে এসছেন, এবং মুস্তাফিজুর রহমান সাহেবের হাত ধরে কিন্তু ওনার বিএনপিতে আসা। সো আমি যেটা দেখছি, উনি ছাত্র বয়সে ঢাকা ইউনিভার্সিটিতে আজকে যারা সাংবাদিক আছেন তাদের সবার সম্পর্কে কম বেশি জানেন। এবং ভাই যেটা বললেন ওয়েস্ট বোর্ডে আজ পর্যন্ত কিন্তু সবাই কিন্তু মুখে মুখে আপনার স্বাধীনতা চাচ্ছে, এই ওয়েস্ট বোর্ডের ইমপ্লিমেন্টেশনটা চাচ্ছে না কেউ তো এই ইমপ্লিমেন্টেশন আপনারা কি ইউ আর দ্য মিরর অফ দ্য সোসাইটি। সাংবাদিকটা কি বলা হয়, মিরর অফ দ্য সোসাইটি। তা আপনি যে ভাই যেটা বললেন, এটা সত্যি তো দুঃখের কারণ। আমি কেন হাত কচলাতে কেন একজনের সামনে প্রশ্ন করব? হাত টক দেখে ছোটবেলায় উই ওয়াজ ইন্সপায়ার্ড যে জার্নালিজম হবে এরকম,
জার্নালিজমটা হার্ড টকে কি? পৃথিবীর প্রেসিডেন্টকে পর্যন্ত আপনি নিয়ে এসে, মানে আমেরিকার প্রেসিডেন্টকে তো আপনি পৃথিবীর প্রেসিডেন্টই ভাবতেছেন, তাকে নিয়ে এসে ইউর ফেসিং সিনেটটা আগে কী ছিল আমেরিকার সিনেট ডোন্ট বদার অফ এনিথিংস। সো আপনি যদি অর্থনৈতিক স্বাধীনতা না দেন ভাই, পেট যদি ভাই ক্ষুধা থাকে, আপনি যদি রিটায়ারমেন্টের পরে, আমি জানি না আপনাদের আহসান হাবিবের ভাইরা, সে বিখ্যাত কবি, তার ভাইরা সবাই সাংবাদিক ছিল, তাদের কয়জন এখন খোঁজ রাখে? কয়জন সাংবাদিকের বাড়িতে এখনও চুলায় ভাত চলে কি না এটা কে দেখছে? আমাদের প্রেস ক্লাবে, আমরা কি এখন পর্যন্ত প্রেস ক্লাবে দেখছি যে কোনো ফান্ড আছে যে একজন সাংবাদিক অসুস্থ হয়ে গেলে তাকে বিদেশে পাঠানোর মতন? সো সাংবাদিকতা খালি মানিটা না, আপনার পেশার নিশ্চয়তা থাকতে হবে, তবেই আপনার উৎকর্ষ সাধন হবে। একটু স্বাস্থ্যমন্ত্রীর দিকে তাকাই, আমরা জানি যে বিগত সময় স্বাস্থ্যখাতের যে ভঙ্গুর পরিস্থিতি সেটি তো আমরা খুব ভালোভাবে দেখেছি কোভিডের সময়। স্বাস্থ্যমন্ত্রীও অনেকটা জোরে সরিয়ে বলেছেন যে স্বাস্থ্যখাতে কোনো দুর্নীতি থাকবে না। সর্দার মোহাম্মদ সাকত হোসেন তিনি বলেছেন, এই কথার কি কথা থাকবে নাকি? আসলে আমি মনে করি যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আসলে তিনি আমাদেরকে মানে মাত্র আসলেন, এই ধরনের বড় বড় কথা না বলে সিন্ডিকেটের প্রভাব পড়বে না, তিনি এই ধরনের বড় বড় কথা না বলে তিনি কাজ করে দেখান। কারণ স্বাস্থ্যক্ষেত্র বাংলাদেশের সবচেয়ে, অনেকে তো বলে পুলিশ দুর্নীতিবাজ, আর এই পুলিশের চাইতে শতগুণ বেশি দুর্নীতি হয় স্বাস্থ্য খাতে। তিনি এটা বন্ধ করুক, তিনি বন্ধ করে আমাদের দেখাক। এবং আমি জানি বন্ধ করতে হলে এক সপ্তাহের বেশি লাগে না। সরকার বা মন্ত্রী যদি মনে করে, কিন্তু এই কথাই বললেন না ভাই যে যারা পাবলিক ডাক্তার আছে তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। আপনি হাসপাতালের অপারেশনের সমস্ত ব্যবস্থা করব আগামী 1 বছরের মধ্যে, মানুষকে ক্লিনিকে যেতে হবে না। আপনি এই কথা কেন বলতেছেন না যে এটাকে ট্রাস্ট করা হবে, ওষুধ ছাড়া বিনামূল্যে আপনারা সবাই চিকিৎসা পাবেন? কোথায় প্রতিটা ফার্মাসিতে একজন করে ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হবে। এই জিনিসটা আপনি যাচ্ছেন না, আপনি গোড়াতে না যে আপনি সিন্ডিকেটের কথা বলতেছেন কেন? 9টা 5টা পর্যন্ত আমি বসলাম অফিসে, একটা রুগীও দেখলাম না, লাভ কি হলো? আপনি যদি বলেন কেন প্রাইভেট, একটা আমাদের দেশের মতো গরিব দেশে আপনি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কেন আপনি ডাক্তার নিয়ে যাচ্ছেন না? ভাই সরি, আপনার কথা বলতে ইন্টারাপ্ট করলাম ভাই। ঠিক আছে, না আপনি সঠিক কথা বলেছেন। এই কথাগুলো কোথায় তার কাছে? উনি সেই কথা না বলে উনি বলছেন দুর্নীতি দূর করবেন। আগে তো তিনি তো জানেন এবং বাংলাদেশের কোনো প্রভাব থাকবে না, তিনি তো বাংলাদেশের অবস্থা জানেন। তিনি যদি আজকে বলতেন, তিনি ডে 1-এ বলতেন যে সমস্ত চিকিৎসকদের ঢাকার বাইরে ঢাকার বাইরে পোস্টিং আছে, তারা ঢাকায় থেকে চিকিৎসা করতে পারবে না, তাদের ওইখানে থেকে করতে হবে, তাহলে বুঝতাম তিনি সদিচ্ছার পরিচয়। তাও না, সে হেলথ ট্যুরিজমের কথা। আপনি তো পদ্মার পারে একটা আলাদা হেলথ সিটি করতে পারেন। আপনাকে প্রথমে আমরা মানুষ বাইরে যাই কেন ভাই? আমরা তো উন্নত চিকিৎসার জন্য যাই না। আপনি একটা জিনিস বলেন তো, বাংলাদেশের 4টা বা 5টা নাম করা হসপিটাল, স্কোয়ার বলেন, ইউনাইটেড বলেন, আপনার এখানে আছে হচ্ছে এভার কেয়ার বলেন, এটা অ্যাফোর্ড করার ক্ষমতা কয়জনের আছে? আপনি জনাব আমাদের প্রাইম মিনিস্টার এত বছর থেকে NHS ট্রাস্ট দেখে এসছেন, ওনার জন্য তো এটা ইমপ্লিমেন্টেশন করা সবচেয়ে সোজা। আপনি ট্রাস্ট করে মানুষের দৌড় গড়ায় ভাই আপনি আপনার হেলথকে পৌঁছায় দেন। প্রথম কথা হলো যে আমি হেলথের কোনোভাবেই প্রাইভেট কোনো রুগী দেখার কোনো কিছু নাই। টেকনিক্যাল স্পেশালাইজ হসপিটাল ছাড়া কোনো অপারেশন, সমস্ত অপারেশন হবে মেডিকেল কলেজে, যেটা বাংলা জামাতে ইসলাম প্রপোজ করছিল প্রতিটা জেলায় মেডিকেল কলেজ করা। আপনার তা করার লাগবে। যতগুলো মেডিকেল কলেজ আছে আপনি জানেন, আমি অবাক হয়ে গেলাম, রাজশাহী মেডিকেল কলেজে যত অস্ত্রপাতি আছে তার 70% ইনস্ট্রুমেন্ট আনঅপারেটিভ থেকে নষ্ট হয়ে গেছে, জানেন? আনঅপারেটিভ থেকে। কারণ এই যে ডায়ালাইসিসের কথা বলা হয়, প্রতিটা মেডিকেল কলেজে ডায়ালাইসিস আছে, তাহলে আপনি ডায়ালাইসিস কেন ম্যান্ডেটরি করে দিলেন না যে না সমস্ত ডায়ালাইসিস, বাইরে কোনো ডায়ালাইসিস হবে না? আপনি এই কাজগুলো যখন আপনি করবেন তখনই না আমি বুঝবো। আপনি তো মূল জায়গাতে না দিয়ে আগা যতই কাটেন, গোড়ায় যদি পানি দেন গাছ বাঁচবে? আপনি কি যায় সিন্ডিকেট মানে কি? আপনি ওষুধ কেনা আর এগুলো বন্ধ করবেন কিভাবে? আপনি রুগী দেখা বাইরে বন্ধ করেন, আপনি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন 100%, তারপর দেখেন কোথায় সিন্ডিকেট থাকে? কোথায় সিন্ডিকেট থাকে? একটা প্যারাসিটামল 40 পয়সায় পাওয়া যায়, একটা প্যারাসিটামল 4 টাকায় পাওয়া যায়। আপনি ওষুধের মান নিয়ন্ত্রণ করেন। আপনি একটা বাংলাদেশ সারা পৃথিবীর কোনো দেশে বোধহয় অ্যান্টিবায়োটিক গেলেই চাইলেই পাওয়া যায়, এটা আর কোথাও আছে? না, দুনিয়ার কোথাও নাই। তাহলে আপনি একটা ফার্মাসিস্ট
আজকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দেন, তাহলে তো চাকরিরও ব্যবস্থা হলো। একটা ফার্মাসির দোকানে একজন ফার্মাসির যদি থাকে, হি নোজ যে ড্রাগটা কিভাবে ইউজ করা যাবে, কোন ড্রাগ দেওয়া যাবে, কোন ড্রাগ দেওয়া যাবে না। আপনি তো ড্রাগের আমাদের মরফিন থেকে শুরু করে মানুষ এগুলোকে কি অ্যাবিউজ করেনি? ফেন্সিডিলের মতো কাশির স্ট্রিপ মানুষ অ্যাবিউজ করেনি? আপনি ওই গোড়ার কথাটাকে কোথায় বললেন বকুল সাহেব? আপনি হাসপাতালগুলোকে নিশ্চয়তা দেন, দিচ্ছেন না কেন? ট্রাস্ট করে মানুষের দৌড় গড়ায় নিয়ে যান। সো এই যে কথাগুলো, এগুলো ব্লাফ। এই নতুন সমাজ ব্যবস্থায় নতুন আমাদের ইয়াতে এই কথাগুলো চলবে, এটা চিরাচরিত আগের কথা। এটা শেখ হাসিনাও বলতো, শেখ হাসিনা সরকারে বলতো আমরা দুর্নীতি দূর করব। আজকে যদি মানে দুর্নীতি দূর করতে হয়, আজকে আমরা স্বাস্থ্যমন্ত্রী যদি বলতেন যে আগামীকাল থেকে, অর্থাৎ শেখ হাসিনার স্টাইলে মন্ত্রীদের নতুন বয়ান, নতুন বয়ান, একই বয়ান, একই বয়ান। আপনি বলতেছে আর একটা জিনিস দেখেন, আপনার ইশতেহার আছে, ইশতেহারের মধ্যে আপনি কথা বলেন, আপনি তো NHS ট্রাস্ট করতে চাইছেন, আপনি সেখান থেকে বলেন। আপনি হঠাৎ করে নিয়ে আসলেন যে ঠিক আছে 9টা থেকে 5টা পর্যন্ত ডাক্তার থাকতে হবে। ডাক্তার থেকে কি করবে? আপনাকে রুগীকে তো পাঠাতে হবে, বাইরে কেউ দেখতে পারবে না। যেমন আমাদের দেখেন পার্থক্যটা দেখেন, আজকে আমাদের আইনমন্ত্রী কি বলছে যে যার এই টাকায় চলবে না তার বিচারক পদে থাকার দরকার নেই, চলে যাও। দিস এ ভেরি নট অনলি এ নাইস স্টেটমেন্ট। তার কাছ থেকে, আসাদ ভাইয়ের কাছ থেকে এরকম স্টেটমেন্ট পাওয়া মানে কি? তোমার যদি পোষায় এই বেতনে তুমি করো, নাহলে চলে যাও। আপনি ডাক্তার বেলায় এই কথা বললেন না কেন? যে তোমাকে যে সরকারি বেতন দেওয়া হচ্ছে সেটাতে নিয়ে বাবা পারলে তুমি পোষালে চাকরি করো, নাহলে চাকরি ছেড়ে দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করো। হয় সরকারি চাকরি করবা, নাহলে প্রাইভেট প্র্যাকটিস করবা, দুইটার একটা মাঝখানে থাকবে না। মাঝখানে থাকো না, তুমি দুইটাকে নিও না। এবং আমি একটা জিনিস বলি, আমি যদি প্রাইভেট প্র্যাকটিস করে বেশি টাকা পাই, আবার সরকারেরও, তাহলে আমি হাসপাতালে থাকবো? আর প্রতিদিন আমাদের দেশে এটা সম্ভব নাকি ডাক্তারের পিছনে আর একটা ডাক্তার লাগায় রাখা, যে ও আসতেছে কিনা? তখনই তো দলীয়করণ হয়। দলীয়করণটা হচ্ছে কোথায়? এই এক্সট্রা অ্যাডভান্টেজ নেওয়ার জন্যই তো এই যে ভাই যেটা বললো, হাত খসলা খসলি তো আসবে ওইখান থেকেই। কারণ আপনি একটা জিনিস দেখেন, গত 15 বছর ড্যাবের কোনো রকম কোনো ডাক্তার ড্যাব করা লেখা থাকলে তার কোনো প্রমোশন হয়নি। আপনি তো আবার ওই দিকেই চলে যাচ্ছেন। এখন হবে কি, সাথী প্রতি যারা ছিল তাদের কারো প্রমোশন হবে না, তাহলে তো আবার সেই দলীয়করণের মধ্যে চলে যাচ্ছেন। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করেন। আমি আবার মাহবুব ভাই আপনার কাছেই যেতে চাই। একই কথা অনেকটা ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত। বলেছেন আমরা পরিকল্পনা শুরু করেছি, শুধু টিকিটিং নয়, আমাদের সঙ্গে সিভিল এভিয়েশনের কর্মকর্তারা আছেন। বিমানবন্দরকে এমনভাবে ঢেলে সাজাতে চাই যাতে শুধু টিকিটিং নয়, সিন্ডিকেট ভাঙা, লাগেজ হ্যান্ডেলিং থেকে শুরু করে প্রবাসী যাত্রীরা এসে যে ভোগান্তিতে পারেন তা নিরসনে আমরা কাজ করছি। আসলে তো এটা খুবই মানে গতানুগতিক কথা, এখানে কোনো দিক নির্দেশনা নাই। আপনার দিক নির্দেশনাবিহীন কথার জন্য কথা বলা, তাহলে তো আমার মনে হয় মানে এর জন্য তাদের মন্ত্রী করা হয় নাই। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের মন্ত্রী করেছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য, তাদেরকে কথা বলার জন্য মন্ত্রী করেছেন বলে আমি মনে করি না। কাজে তাদেরকে কথা বলা বন্ধ করে কাজ করতে হবে। না, কি কাজটা করবে সেটা আবার জানতে হবে ভাই। এই যে বিমানমন্ত্রীর যে স্টেটমেন্ট, তাতে আমার মনে হচ্ছে উনি বিমান সম্পর্কে কিছু জানেই না। আমাদের বিমানে কি কি সমস্যা সে সম্পর্কে জানেন। আমাদের বিমানে কয়টা সমস্যা জানেন? বিমানের প্রথম সমস্যা হচ্ছে আমাদের যে ফ্লাইট, এই ফ্লাইটকে একটা উদাহরণ দিই আপনাকে। বাংলাদেশ থেকে কানাডা পর্যন্ত যদি যান, আপনার 2 সেট ক্রু লাগে খালি যেতে, 2 সেট ক্রু লাগে আসতে, 4 সেট ক্রু। দিন কদিন লাগে? 3.5 দিন। আর আপনি 3.5 দিনে যে টাকা কামাই করবেন, আপনি ওই একই ফ্লাইট দিয়ে আপনি 5টা ফ্লাইট চালাতে পারবেন ঢাকা দাম্মাম। তাহলে 5 গুণ বেশি আপনি কি পাচ্ছেন? প্রফিট পাচ্ছেন। দ্বিতীয় কথা, বাংলাদেশের সাথে কোনো, বাংলাদেশ বিমানের সাথে অন্য কোনো বিমানের কোনো চুক্তি নাই। আমার এখানে তো ট্রানজিট হিসাবে ইউজ করে না। আপনি যদি নিয়ে আসতে চান, বাংলাদেশের বিমানের সবচেয়ে বড় সমস্যাটা কি? ঢাকাকে আপনি কি হাত করতে পারবেন? ঢাকাতে একটা লোক এসে ট্রানজিট করে আরেক জায়গায় যাবে, যে সেরকম কি আমার সক্ষমতা আছে? তাহলে আমি লং রুটে প্রেস্টিজের কারণে আমি চালায় আমি ধস নামার কারণটা কি? দ্বিতীয় একটা দেখেন, ঢাকা ম্যানচেস্টার রুট, ঢাকা ম্যানচেস্টার রুট ওয়ান অফ দ্য এই রুটটা আপনি 2 দিন 3 দিন চালাতেন, এমনকি হজের কারণে ফ্লাইটটাই ওখানে বন্ধ করে দিলেন। ওই লোকগুলো এখন 3 মাস অন্য ফ্লাইটে যাবে, ওই লোকগুলোকে আবার ফিরে আসবে। থার্ড যে কথাটা, আমার দেশের যে সিন্ডিকেটের কথা হচ্ছে, আমার দেশের শ্রমিক ভাইরা যায় মিডল ইস্টে। আমার সমস্ত ক্যারিয়ারে আমি মিডল ইস্টে দিব। আমার তো ভাই নিউ ইয়র্ক কানাডাতে যাওয়ার মতো আমার ক্ষমতা নাই। আমার তো ফ্লাইট আছে মাত্র 15-16টা। আমার 21টার মধ্যে 5টা গ্রাউন্ডেড, 14-15টা ফ্লাইট। এই 14-15টা ফ্লাইট দেয় পৃথিবীর কোনো দেশে এরকম লং রুটে কোনো ফ্লাইট চালানো হয়। তারপর আর একটা জিনিস দেয়, ফ্লাইটের লংজিভিটি নির্ভর করে যতবার আপনি কি করবেন, টেক অফ করবেন, উঠবেন।
একটা ফ্লাইট এখান থেকে সিলেট, সিলেট থেকে লন্ডন, মানে ওর হায়াত তো আপনি একদিনে অর্ধেক কমায় দিচ্ছেন। So আপনি বিমানমন্ত্রী হিসেবে তো আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। আপনি এই একটা দিক নির্দেশন দিলেন, এর মধ্যে আপনি বললেন গত 15 বছরে বিমানে যে দুর্নীতি হয়েছে তার জন্য আমি একটা কমিশন করে তদন্ত করব। আপনি বিমানের বোর্ডটাকে, বিমান তো একটা প্রাইভেট সংস্থা, আপনি দুইটা ভাগ করা হয়েছে, সিভিল এভিয়েশন এরিয়া, টিকিটিং সিস্টেম করবেন। ভালো কথা, টিকিটিং সিস্টেমটা কি? আমাদের দেশের অপারেশন করে 90% বিদেশি অপারেটররা। বিদেশি অপারেটররা একই ফ্লাইট, কলকাতা থেকে কম দাম, আমার এখানে বেশি দাম কেন হচ্ছে? আমার এখানে কেন হচ্ছে বেশি দাম? আমার এখানে ফ্লাইট আসতে গেলে কখনোই নিয়ম মেনে চলা হচ্ছে না। এবার একটু অর্থমন্ত্রীর দিকে যাই। নয়া অর্থমন্ত্রী বলেছেন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একেবারে খারাপ অবস্থায়, এগুলো ঠিক করতে হবে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বচ্ছতা ও দক্ষতা আনতে হবে। যা আগের ধারাবাহিকতাই আমার কাছে মনে হচ্ছে, নতুন কোনো বক্তব্য পাচ্ছি না। তিনি আরও বলেছেন বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে, বাংলাদেশে সবার জন্য সমান সুযোগ থাকতে হবে, যাতে অর্থনীতি সুফল তাদের কাছে যায়।